জামাত আমির যেটা বলেছেন, উনি নিজেই তো ভয়ে উল্টাপাল্টা করছে। একবার নারীদের গালাগালি করছে, একবার পতিতা বলছে, একবার কত কিছু বলছে। উনি প্রতিদিন প্রতি মুহূর্তে কত কিছু বলছে। একে মন্ত্রী বানায় দিচ্ছে, তাকে এমপি বানায় দিচ্ছে, তাকে প্রধানমন্ত্রী বানায় দিচ্ছে। ওনার তো নিজেরই কোনো কথা রাগা মাথা নাই, উনি আবার অন্যকে বলে। একজন নাহিদ ইসলামকে ওনারা সহ্য করতে পারছেন না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারি বাসভবনে থেকেছেন, ওনার তো বাসা ভাড়া দিতে হয় নাই তখন, তাই না? একটা ভালো কাপড় বাসা ছেড়েছেন, উনি প্রমাণ সহ দেখিয়েছেন যে উনি ডিসেম্বর মাসেই বাসা ছেড়ে দিয়েছেন। স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে, সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। ভোটের ময়দানে আসলে যা হচ্ছে সেই সবকিছু নিয়েই আমাদের আজকের আলোচনা, এবং আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি আলোচনায় দ্বৈত নাগরিকত্ব। এবং এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। আছেন নীলোফার চৌধুরী মনি, সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিএনপি। আরও আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি একটু শুরু করতে চাই নীলোফার চৌধুরী মনি, আপনাকে দিয়েই। আজকের সবচেয়ে যে আলোচিত বিষয়টি আসলে যে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত যে প্রার্থী নাহিদ ইসলাম, তার প্রার্থিতা স্থগিত চেয়ে আসলে রিট করা হয়েছে, এবং যেখানে বলা হচ্ছে যে উনি 2025 সাল থেকে, মানে 25 সালে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র যে ডমিনিকর যে নাগরিকত্ব সেটি নিয়েছেন। মানে এনসিপিকে আমরা দেখছি যে বিগত কয়েক মাস ধরেই দ্বৈত নাগরিকত্ব নিয়ে সবসময় তারা খুব সরব। তো এই জায়গাটাতে এসে একদম নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এনসিপির বিরুদ্ধে এই অভিযোগটাকে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককেও শুভেচ্ছা। দেখেন, আইন তো সবার জন্য সমান। আমি বলবো না একদম খুশিতে আমি গদগদ হব না। আইন সবার জন্য যা, তার জন্যও তাই। তার যদি সত্যিকার অর্থে দ্বৈত নাগরিকত্ব পাওয়া যায়, তাহলে সে নির্বাচনে অযোগ্য হবে। এবং শুধু সে একা না, আরও যাদের যাদের নামে এই রিপোর্টটা এসেছে তাদেরও যদি প্রমাণিত হয়, তাহলে তারাও নির্বাচন অযোগ্য হবেন। এখন নির্বাচন কমিশনের এটা দেখার পালা, কতটুকু সত্যতা আছে যাচাই বাছাই করে দেখার জন্য আমি বলবো যে তারা যেন দেখে। এখনও 2 দিন নির্বাচন আছে, এবং নির্বাচন হয়ে গেলেও সমস্যা নাই। যদি দ্বৈত নাগরিকত্ব থাকে, ইলেকশনের আগেই যদি সেটা উজ্জ্ব না করে, তাহলে তার পাশ করলেও আমি মনে করি এইখান থেকে তার সরে আসতে হবে, এবং এই জায়গাটায় সে মানে কি বলবো অকৃতকার্য হবে, সে এটার যোগ্যতা হারাবে। আমি এটাই মনে করছি। যে কিন্তু এখানে একটা কথা আসছে যে এনসিপি এই অভিযোগটার ব্যাপারে যেটা বলছে সেটা হচ্ছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং তারা এটি বলছে যে মোটামুটি মোটা দাগে বলা যে বিএনপি নিজেদের প্রার্থীর যে দ্বৈত নাগরিকত্বের ইস্যু সেটাকে ধামাচাপা দিতেই এনসিপিকে নিয়ে এরকম একটা অভিযোগ তুলেছে। এই প্রসঙ্গে কিছু বলতে চান? দেখেন, এটা হলো যে সব কিছুই প্রমাণ সাপেক্ষ। যদি মিছামিছিও তুলে, সেটাও তো প্রমাণ হবে। প্রমাণিত সে যদি প্রমাণিত হয় যে সে দ্বৈত নাগরিক না, তাহলে তো অয়েল। হ্যাঁ, আর যদি প্রমাণিত হয়, এটা তো বোঝা যায় না। বাংলাদেশের মানুষের ভেতরের রূপ আর বাইরের রূপের মধ্যে অনেক আকাশ পাতাল ফারাক থাকে, আর ম্যাক্সিমাম নিয়েই এক্সাম্পল হয়। তো এখন সেটা সে যেহেতু এর ভেতরে পড়ে গেছে, তাকে প্রমাণ করে বের হয়ে আসতে হবে, এটাই আমি বলতে চাই। জি, অনেক ধন্যবাদ। আমি অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার কাছে একটু আসি। যেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা আমরা করছিলাম, এরকমটাই বলা হচ্ছে যে নাহিদ ইসলাম যে তার ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম, তার বিরুদ্ধে একটা রিট এবং রিট 2 আপিল করেছিলেন, এবং প্রথম রিটটি আমরা দেখেছি বাতিল হয়ে যাওয়ার পর নাহিদ ইসলামের যখন এরকম একটা পদক্ষেপ আসলে আসে, তখন মানে অনেকে এরকম মনে করছেন যে নাহিদ ইসলাম কি তাহলে ধানের শীষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে এখন ভয় পাচ্ছেন কিনা, বা আসলে কি এরকম কিছু কিনা, বা সব মিলে এই পরিস্থিতিটা নিয়ে এনসিপির পক্ষ থেকে মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যেই লড়াইটা শুরু করেছি, সেই চলমান লড়াইয়ের মূল এসেন্সটা হচ্ছে দুর্নীতি এবং আগ্রাসন বিরোধী আমাদের অবস্থান। বাংলাদেশের বিদ্যমান যে আইন আছে, সেই আইনে স্পষ্টভাবে লেখা আছে যে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক যারা, তারা সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রার্থী হিসেবে গণ্য হওয়ার যোগ্য না, স্পষ্ট লেখা আছে। এইটা নিয়ে আমরা দেখলাম যে একটা বড় রাজনৈতিক দল সারা বছর মোস্টলি তাদের নমিনেশন যখন ডিক্লেয়ার্ড হলো, তখন থেকে তো আমরা প্রচুর সহিংসতা দেখতে পেরেছি, নিজেদের দলের মধ্যে আন্তঃকুণ্ডলী দেখতে পেরেছি।
তার মানে কি ওনারা তখন বলেছেন যে একটা এত বড় দল প্রত্যেকটা আসনে তাদের একাধিক প্রার্থী আছে, 5-6 জন করেও প্রার্থী আছে। সেই জায়গায় তারা 45 জন ঋণ খেলাপি, যাদের 5,000 কোটি টাকার উপরে ঋণের দায় আছে, এবং 22 জন দ্বৈত নাগরিক, যাদের মধ্যে শুধু 2 জন প্রপারলি দ্বৈত নাগরিকত্ব বাতিল করেছেন, রিনাউন্স করেছেন, আর বাকি 20 জনের দ্বৈত নাগরিকত্ব কিন্তু প্রপারলি ক্যান্সেলড হয় নাই। হ্যাঁ, এবং একই সাথে জনাব তারেক রহমানের যে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে এফিডেভিট, সেইখানে এইটা নিয়েও কিন্তু ধরেন মানুষ যে কি বলবে এটা কিন্তু আপনি জানেন না, মানে মানুষ যে কি কি নিয়ে কথা বলবে এটা একটা খুবই আশঙ্কার বিষয়। এবং এত সিলি সিলি বিষয় নিয়ে মানুষ কথা বলে, যেটা যেটা মূল বিষয় সেটার মূল এসেন্সটা নষ্ট হয়ে যায়। ধরেন তারেক রহমানের হলফনামায় তো স্পষ্ট লেখাই আছে যে ওনার দ্বৈত নাগরিকত্ব আছে কি নাই, তাই না? কিন্তু এইটা নিয়েও কিন্তু আমরা শুনেছি যে বলা হয়েছে যে উনার ইংল্যান্ডের নাগরিকত্ব আছে, উনি লিভ নিয়ে এসছে, মানে উনি একটা সাময়িক ছুটি নিয়ে এসছে, জিতলে থাকবে না জিতলে থাকবে না। তো এই ধরনের বিতর্ক, এই বিতর্কগুলো হচ্ছে আমি মনে করি যে মূল যেই প্রশ্ন, যেই অ্যাটেনশন, সেই জায়গাটা থেকে বিতর্কটা সরিয়ে অন্য জায়গায় অ্যাটেনশনটা ডাইভার্ট করার চেষ্টা, একদম স্পষ্ট করে বলছি। আপনি দেখেন, আমার দুঃখের জায়গাটা হচ্ছে যে এত যোগ্য এবং এত প্রতিদ্বন্দ্বিতা এক একটা আসনে নিজেদের মধ্যে থাকা সত্ত্বেও, যেখানে এত সহিংসতা আমরা দেখেছি, সেইখানে তারা যোগ্য প্রার্থী দিতে পারলো না। সেই দিন এম এ আজিজ সাহেব, সিনিয়র সাংবাদিক, উনি একটা শোতে স্পষ্ট করে বলছেন যে সব চাঁদাবাজদেরকে নমিনেশন দিছে, সব বিএনপির কথা বলছেন, বিএনপির কথা বলেছেন। এবং উনি এটাও বলেছেন যে 1 কোটি 2 কোটি 10 কোটি 20 কোটি 200 কোটি টাকা নিয়ে নমিনেশন বিক্রি হয়েছে এবং যোগ্য প্রার্থীরা তার মানে বঞ্চিত হয়েছে। আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গাটায় যে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের কোনো প্রার্থী যদি পয়সা দিয়ে সে নমিনেশন নেয়, তার মানে সেই পয়সাটা সে কার থেকে উদ্ধার করবে? কার থেকে উদ্ধার করবে? তার যে বেতন, সেই বেতনের টাকা দিয়ে তো এই পয়সা উদ্ধার হবে না। তার মানে সে কি? সে অনিয়ম করবে, দুর্নীতি করবে, স্বজনপ্রীতি করবে, সে চাঁদাবাজি করবে, লুটেরা হবে এবং জনগণের রক্ত চুষে খাবে। আমরা এই বাংলাদেশ আর দেখতে চাই না। সেই জন্য আমরা যে রেভলিউশনটা শুরু করেছি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং যারা যারা বাংলাদেশকে ওন করে না, যে দ্বৈত নাগরিক, সে তো যে কোনো সময় বাংলাদেশে একটা সমস্যা হইলে মানুষগুলোকে পালা যাবে এবং বাংলাদেশের টাকা লুট করে পালা যাবে, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। যে তার মানে কি এরকম বলতে চাচ্ছেন যে নাহিদ ইসলামের বিরুদ্ধে এখন যে অভিযোগটা এসেছে সেটা কি শুধুমাত্র অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য? অ্যাবসলিউটলি একটা ফলস অভিযোগ। এবং এইটা সোর্স কোথা থেকে? ধরেন আমরা নির্বাচন কমিশনের বিভিন্ন ফলস এলিগেশন নিয়ে আমরা গিয়েছিলাম কথা বলতে। নির্বাচন কমিশনকে আমরা বলেছিলাম যে এই যে ধরেন এই যে ছবিটা বানিয়েছে, এটা তো এআই দিয়ে বানানো বা যে ফটোশপ করে বানানো, যেভাবে বানানো, এটা অরিজিনাল ছবি না। কেন? কারণ ধরেন আপনি যদি পাসপোর্ট বানাইতে চান, বলেন তো আপা, আপনার বা এই যে আমার সাথে সহআলোচক যিনি আছেন, আপার পাসপোর্টের ছবিটা কেমন? আপনি তো ক্যামেরার দিকে, ওই পাসপোর্টের ওই জায়গায় ক্যামেরার দিকে তাকায় এরকম করে ছবি তুলবেন না। কিন্তু আপনার ছবি কি ফেসবুকের প্রোফাইল পিকচার হবে? মানে হাসবো না কাঁদবো বলেন তো? আমি আপনাকে একটা ছবি দেখাই, এই সেম জিনিসটা, হ্যাঁ, মানে আমি হাসবো না কাঁদবো, আপনি বলেন। লড়াইটা কি করে করব? লড়াইটা করার আগে আমাদেরকে কি নোংরা ভাবে, এই দেখেন, এই যে নাহিদ ইসলামের ছবি, সেম টু সেম ছবির উপরে মিস্টার বিনের ছবি লাগানো, তাইলে কি হইলো? মানে ইটস অ্যান অ্যাবসলিউট ফেক ফটো পাসপোর্ট, যেটার আসলে কোনো ভ্যালিডিটি নাই। আমার প্রশ্ন হচ্ছে যে আদালতে ওনারা মামলা করতে গিয়েছেন, বিচার প্রার্থী যে কেউ হতেই পারেন। আমার ধারণা যেই একজন প্রার্থীর নাম শুনেছি জাতীয় পার্টির, উনি মামলাটা করতে গিয়েছেন শুনেছি, ওনাকে কে উস্কে দিয়েছে বা কে পিছন থেকে আসলে ওনাকে করানাচ্ছে, বা উনি নিজেই পরিচিত হওয়ার জন্য এই ধরনের একটা নোংরা কাজ করলো কিনা আমি জানি না। আইনের আশ্রয় নিতে আপনারা যে কোনো ভুক্তভোগী যেতে পারে, বিচার প্রার্থী যে কেউ যেতে পারে, কিন্তু কি হয় জানেন, এই ধরনের অপ্রয়োজনীয় মিথ্যা মামলার ভিড়ে প্রয়োজনীয় মামলাগুলো হারিয়ে যায়। এই যে আজকে কজ লিস্টে এই মিথ্যা মামলাটা আসবে, হ্যাঁ, এই আসবে, এটা নিয়ে কোর্টের সময় নষ্ট হবে। আমরা নির্বাচনী কাজ ফেলে আমরা দলীয় আইনজীবীরা যে আমাদের বা নাহিদ ইসলামের যারা আইনজীবী আছে তাদেরকে এই মামলা কন্টেস্ট করতে হবে। আমাদের সময়টা কখন? এই যে সময় নষ্ট করা মানুষের, এই সময় নষ্ট করার জন্য আমি আদালতের কাছে করজোরে অনুরোধ করব যে এই যে মিথ্যা একটা এভিডেন্স দিয়ে কোর্টে মামলা করা হয়েছে এবং এইটার সুষ্ঠু তদন্ত করে এটা যে মিথ্যা, এইটা নিয়ে যে যারা এটা
করেছে সেটার প্রপার সোর্স কোথা থেকে এসছে সেটা বের করা এবং তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া এবং সাথে জরিমানাও দেয়া। জি, আবার আসবো নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে আবারও যেতে চাই। যে কথা আসলে মানে আলোচনায় উঠে আসছিল যে বিএনপি যোগ্য প্রার্থীদের হয়তো দিতে পারেনি এবং সেই জায়গা থেকে পরবর্তীতে অনিয়ম হবার চান্সেস বেড়ে যায়, তো সেই জায়গা থেকে কি বলবেন? আরেকটি বিষয়ে যেমন জামায়াত আমির আজকে বলেছেন যে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি আসলে হতাশ হয়ে পড়ছে, সব মিলিয়ে কি মন্তব্য করতে চান? দেখেন, আমি শেষ প্রশ্ন দিয়ে শুরু করি যে জামাত আমির যেটা বলেছেন, উনি নিজেই তো ভয়ে উল্টাপাল্টা করছে। একবার নারীদের গালাগালি করছে, একবার পতিতা বলছে, একবার কত কিছু বলছে। উনি প্রতিদিন প্রতি মুহূর্তে কত কিছু বলছে, একে মন্ত্রী বানায় দিচ্ছে, তাকে এমপি বানায় দিচ্ছে, তাকে প্রধানমন্ত্রী বানায় দিচ্ছে। ওনার তো নিজেরই কোনো কথা রাগা মাথা নাই, উনি আবার অন্যকে বলে। আর আমার দলের ব্যাপারটা যে কথাটা বলছে আমার সহ আলোচক, যে আমাদের অনেকেই যোগ্য, এক এলাকায় 4 জন 5 জন 6 জন 7 জনও যোগ্য। এটা অনেক দিন নির্বাচন না হওয়ার জন্য একটা জ্যাম লেগে আছে। যোগ্যতা থাকার তো দোষের কিছু না, এই যোগ্যদের মধ্যে থেকেই একজনকে দিতে হয়, সেই যোগ্যতার মধ্যে থেকে একজনকে দিয়েছে। আমি যদি বলি যে বিএনপিতে অনেক পুরানো দল, অনেক পুরানো বড় বড় ব্যবসায়ী বিএনপিতে আছে, বেশ পয়সাওয়ালা লোকও বিএনপিতে আছে, এটাই স্বাভাবিক থাকা। বিএনপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গার্মেন্টস ব্যবসা বিদেশ থেকে নিয়ে এসেছিল, যেটা প্রথমে সে যাদেরকে দিয়েছিল তারা বিএনপি করেছে পরবর্তীতে। তো যে কারণে অনেক শিল্পপতি আছে, কিন্তু তার দলের কয়টা শিল্পপতি আছে যে এত টাকার, আমরা যখন দেখলাম হিসাবে কোনো উকিল না, কিছু না, দলীয় প্রধান, মানুষের বুদ্ধি দিয়েই মাসে 13 লাখ 14 লাখ টাকা ইনকাম করে, কোনো কিচ্ছু নাই। সবচেয়ে এলাকায় বলছে সবচেয়ে খারাপ বাড়িটা আমার এই এলাকার, তার বাবার যা আছে তার টিউশনি করেই লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, টিউশনি করে তো নিজের পেটটাই চালানো যায় না ঢাকা শহরে পড়তে গেলে, তাহলে কোটি টাকার কিভাবে হয়ে যায়, এটা একটা ব্যাপার। তার এই যে নীলা হাঁসের মাংস, এটা তো বোঝাই যায় এমপির বাসায় ধরা পড়লো, ডাকাতি করতে গিয়ে ধানমন্ডিতে ধরা পড়লো, আবার যায় তাদের ট্রেনে হিসেবে বের করে নিয়ে আসলো। তো এই যে 3 দিনে শুক্র 7 দিন হয় না একটা দলের, সেই দলের প্রত্যেকটা মানুষের এরকম নেচার, তারা আবার বলে যে জি বিএনপির এই অবস্থা। বিএনপি তো বহুদিনের রাজনীতি এবং বিএনপিতে পয়সাওয়ালা লোকরা বিএনপি করে, এটা বাংলাদেশের সবাই জানে। আরেকটা জিনিস, ঋণ খেলাপি বারবার বলে, যারা ব্যবসা করে প্রত্যেকেরই কিন্তু সরকারের কাছ থেকে, জনগণের কাছ থেকে টাকা ধার নিতে হয়, নেয় ব্যবসা বড় করার জন্য। এবং সবসময় বাংলাদেশের যে সিচুয়েশন, বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের ব্যবসা সবসময় ভালো থাকে না। এর মধ্যে খুব কম ব্যক্তি আছে যারা সত্যিকার অর্থে মাথায় টাকা ফেরত না দেওয়ার জন্য ঋণ করেছে, সেটার মধ্যে হয়তো বিএনপির এরা পড়েও না। তো বিএনপির যে 17 বছর কষ্টের মধ্যে দিয়ে গেছে, অনেক কিছু করতে পারে না সরকারের টর্চারে, সেইখানে ঋণ খেলাপি হতেই পারে। ঋণ খেলাপির কিন্তু সুযোগও আছে, আপনি জানেন 10% টাকা জমা দিলে সে রেগুলার হতে পারে, তখন আর সে ঋণ খেলাপি থাকে না। হোক 1000 কোটি টাকা যদি তার ঋণ থাকে, 100 কোটি টাকা দিলেই কিন্তু সে আবার রেগুলার হয়ে যায়। তো এই জন্য ঋণ খেলাপি মানে কোনো খারাপ কিছু না। ঋণটা না দিতে পারার জন্য, হ্যাঁ অনেক দিন যদি না দিয়ে থাকে সে দেউলিয়া হয়ে যায়। তো দেউলিয়া ঘোষণা করার মালিক হচ্ছে সরকার, তাদের দেউলিয়া ঘোষণা করে নাই কেন? যাব নীলোফার চৌধুরী মনি, আরও একবার আপনার কাছে। আজকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলছেন যে ভোট পাহারা দিতে হবে। এদিকে আমরা দেখছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও বারবারই আসলে বলছেন যে আমরা হয়তো তাহাজ্জুদের নামাজ পড়েই ভোট কেন্দ্র পাহারা দিতে চলে যেতে হবে। হ্যাঁ, তো এই যে জুলাই গণঅভ্যুত্থানে 2টা দলই তো আমরা দেখেছি পক্ষে ছিল, পক্ষের শক্তি, পরবর্তীতে সময়ের ফারাকে এই যে 2টা দলের মধ্যে একটা মনে হচ্ছে যে একটা অবিশ্বাস ভর করছে একজন আরেকজনের উপর। এই অবিশ্বাসটা কি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? মানে ফেলেছে, কেউ কাউকে বিশ্বাস করছে না। এবং এইখানে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানে দলটা বেশি অবিশ্বাস করছে। তাদের বিভিন্ন কথাবার্তায় তারা বিভিন্নভাবে খেই হারিয়ে ফেলে যে ধরনের কথা বলছে, তাতে কিন্তু ষড়যন্ত্রের একটা শুধু গন্ধ পাওয়া যাচ্ছে তা না, ওপেন বলা যায় যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভীষণভাবে বড় ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য একদম এক পায়ে খাড়া। যে কারণে এবং এই ষড়যন্ত্রের সঙ্গে সরকার নিজেও দায়ী, সরকার নিজেও জড়িত। সরকারের ছত্রছায়ায় যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, সেই জন্য বিএনপির চেয়ারম্যান বলেছেন যে আপনার তাহাজ্জুদ পড়ে অথবা ফজরের পরেই
আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়েই ক্ষান্ত হবেন না, পাহারা দিতে হবে ভোট কিন্তু শেষ হওয়া পর্যন্ত। জামাতের পক্ষ থেকে কিন্তু এটা আরো বেশি বলা হচ্ছে হ্যাঁ, যে এখন জালিয়াতি বা আমরা- ভোট চুরি এগুলো হয়তো বিএনপির পক্ষ থেকে আরো বেশি হতে পারে, এটা কিন্তু জামাতের পক্ষ থেকে এটা অভিযোগ এটা করা বলেছে উনি সবকিছুই বলতে পারে, ওনার মুখে সব বলতে পারে। নারীকে যে সম্মান দিতে জানে না, নারীর গর্ভে জন্মগ্রহণ করে, নারীকে স্ত্রী হিসেবে বরণ করে, নারী সন্তান হওয়ার পরে যে নারীকে নিয়ে একদম ঢালাওভাবে পতিতা বলে, তার মুখ দিয়ে সব কিছুই সহজ, ভীষণভাবে সহজ। এই সহজের জন্য আমি অবাক হই না, উনি যেটাই বলে আমি অবাক হই না। এবং উনি যেটা অন্যের উপর ষড়যন্ত্রের কথা বলে, সেই ষড়যন্ত্রটা উনি নিজেই করছেন। এবং এই জন্য আমি আপনার মাধ্যমে যারা দেখছেন তাদেরকে বলতে চাই যে ওনার কথাটা জাস্ট উল্টা করে ধরে নেবেন। উনি যে নেগেটিভ কথাগুলো অন্যকে বলে, ওই কথাটাই তার জন্যই প্রযোজ্য। এবং সেই হিসেবে ওনাকে অবশ্যই উনি সন্দেহের ঊর্ধ্বে না, উনি সবচেয়ে বেশি সন্দেহের মধ্যে আছে বাংলাদেশে। এবং বলেছে না একজন আপনার পাশের দেশের সম্ভবত, যে যদি তারা জিতে যায় তাহলে মনে করবেন যে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে। জি, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর। আপনার কাছে যাই, যে প্রশ্নটা আসলে উঠছিল, আপনাদের যেহেতু রাজনৈতিক জোট তাদের সঙ্গে শেষ মুহূর্তে এসে নারীদের অবস্থানের বিষয়ে এনসিপি কি বলছে, মানে যেহেতু জামায়াতের অনেকগুলো আসলে নারী ঘটিত বিভিন্ন ধরনের মন্তব্য, এগুলো নিয়ে আসলে অনেক কিছু হয়ে গেল, নিশ্চয়ই দেখেছেন, সেই জায়গা থেকে এনসিপির কি মন্তব্য সেটা একটু জানতে চাই। পাশাপাশি একটু আরেকটা বিষয়, সেটি হচ্ছে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম যেটি বলেছিলেন যে 18 বছরের বেশি যাদের, যেই তরুণী তাদেরকে সামরিক প্রশিক্ষণের মাধ্যমে গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। আমি একটু জানতে চাই যে বাংলাদেশের এখনকার যে কনটেক্সট, সেই প্রেক্ষাপটে আসলে মানে এই সিদ্ধান্তটা কতটুকু ফলপ্রসূ হবে কিংবা বাস্তবায়ন করা সহজ হবে, সবকিছু মিলে একটু মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রথমে আমি আপা কিছু কথা উল্লেখ করেছিলেন, ওইটার একটু ব্যাখ্যা না দিলেই না। যদিও এই ব্যাখ্যাগুলো অনেকবার অনেক জায়গায় দেওয়া হয়েছে, তারপরেও আবারও উঠে আসে, এই জন্য বলতে হয়। ধরেন নাহিদ ইসলামের অ্যাডভাইজার হিসেবে 16 লাখ টাকা ইনকামের কথা উনি উল্লেখ করেছেন। উনি উপদেষ্টা পদে থাকা অবস্থায় উনি মাসিক যে বেতন পেতেন, ওই কয় মাসে উপদেষ্টা হিসেবে ওনার বেতনের টাকাই ছিল 11,36,000 সামথিং। তারপরে উনি বের হয়ে আসার পরে উনি বাংলাদেশের একটা উপদেষ্টা পদে থাকা অবস্থায় যেই পদবিতে ছিলেন, সেই পদবিতে থাকা অবস্থায় উনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেইটার বেসিসে একটা বেসরকারি প্রতিষ্ঠান ওনাকে ওনাদের কোম্পানির অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেয় এবং মাসে 1 লক্ষ টাকা করে বেতন দেয়। এবং এই সময়ে মানে কেউ যদি একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতেও ঢুকে, তাদেরও বেসিক বেতন কিন্তু ওই 70-80 1 লাখ টাকা হয়েই যায়। তো তবে বাংলাদেশের জব মার্কেট খুবই খারাপ, এটাও সত্যি। যাদের ভাগ্য ভালো তারা ভালো সুযোগ পায়। নাহিদ ইসলাম সেই সুযোগটা পেয়েছেন, তার উপদেষ্টা পদমর্যাদায় উনি ছিলেন বলে সেই সম্মানের সাথে উনি এই সুতরাং ওনার আয়টা একেবারেই বৈধ, এটা নিয়ে কথা বলাটা আসলে ওই যে বললাম ইচ্ছাকৃতভাবে মেলাইন করা। আবার ধরেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বেতন পেয়েছে, পায় নাই? তো সে তো ভেরি রিসেন্টলি বিয়ে করেছে শুনেছি, এখনো অনুষ্ঠানও করে নাই, শুধু ফর্মালিটিটা, হয়তো বিয়ের ফর্মালিটিটা করেছে। তো উনি যে বেতনটা পেয়েছে, সেই বেতনের টাকা দিয়ে কি উনি একটা ভালো জামা পরতে পারে না, একবেলা ভালো খেতে পারে না? ওই খরচের টাকার কথাই তো বলছি। 11 লক্ষ সামথিং ধরেন উনি যেই টাকাটা খরচ হয় না, নাহিদের কথা বলছি। এটা তো স্ট্যাটাস কিন্তু মানুষকে এইটাকে অ্যাকাউন্টে দেখায় না টাকাটা, বলছি আমি। উনি যখন মন্ত্রী থেকে নেমেছেন, তখন বলেছেন আমার ব্যাংকে 10,000 টাকা আছে, নিশ্চয়ই মনে আছে আমাদের। অবশ্যই। এবং এই টাকাটা তো উনার যেই টাকাটা উনার অ্যাকাউন্টে কত বাৎসরিক আয় দেখিয়েছে 16 লক্ষ টাকা, এবং উনার অ্যাকাউন্টে যেই টাকাটা ছিল বিদ্যমান খরচ বাবদ যা টাকা, এবং এটার বাইরে উনি বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাডভাইজিং করে যেই টাকাটা পেয়েছে, তার উদ্দিষ্ট টাকা সব সহ সারা বছরে উনার অ্যাকাউন্টে যেই টাকাটা লেনদেন হয়েছে সেইটার হিসাব দিয়েছে। এই যে এইটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করা, দলের প্রধান কি অ্যাডভাইস করার সুযোগ পায়, সময় থাকে? উনি তো কেন পারবে না? উনি কি সারাদিন বসে বসে, আমাদের দলে তো এই সিস্টেম নাই যে উনি একটা লোক সব কাজ উনি একাই করবেন। আপনি দেখেন যে এই কথাটাকে ওনারা কিভাবে মেলাইন করার চেষ্টা করছে, এইটা খুব দুঃখজনক না? একজন নাহিদ ইসলামকে ওনারা সহ্য করতে পারছেন না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারি বাসভবনে থেকেছেন, ওনার তো বাসা ভাড়া দিতে হয় নাই তখন, তাই না? উনি একটা ভালো কাপড়,
বাসা এখনো ছেড়েছেন, বাসা ছাড়েন নাই। উনি প্রমাণ সহ দেখিয়েছেন যে উনি ডিসেম্বর মাসেই বাসা ছেড়ে দিয়েছেন। তাহলে এই কথাটা যে বললেন আপনার মতো একজন বিজ্ঞ না, এটা রাজনীতিবিদ, পত্রিকা কষ্ট বলে, লাগে আমরা কিন্তু। না পেপার পত্রিকা এই এটা বলে। last পেপারেও পর্যন্ত কিন্তু এরকম এসেছিল যে মিথ্যা কথা, অনেকদিন উনি এরকমই বাসভবনটা এইটাই ছাড়েন। দুঃখের যে জায়গাটা ছাড়ে নাই, দেখেন, তারা দুইজনে যে মিডিয়া কিভাবে নোংরাভাবে ফ্রেম করে। না, যেটা এবং হয়েছিল, সেইটাকে যখন নিউজটা reference হয়েছে point ততদিন হিসেবে পর্যন্ত use ছিল, করে। এখন হয়তো সেটা দেখেন, ছেড়েছেন। দেখেন না, এই ভেরি রিসেন্টলিও আসিফ মাহমুদ সজীব ভাই মাহফুজ আলমকে নিয়ে এই মিথ্যা রিপোর্ট করেছে কেউ জি, কেউ, আবার এবং আসবো। সেইটা নিয়ে ওনারা প্রমাণ দিয়েছে যে এইটা মিথ্যা কথা। তাহলে মিডিয়া যেভাবে আমাদের পিছে মিথ্যা ব্লেম করা এবং একই সাথে সেই ব্লেমটা নিয়ে যারা রাজনীতিতে আমাদেরকে মেলাইন করতে চায়, বিজ্ঞ রাজনীতিটা করে, এটা খুবই দুঃখজনক। আপনি নারী প্রশ্ন করেছেন, এই উত্তরটা আমি দিয়ে নেই। এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এরকম একটা জরিপ করেছে যে বিএনপি জামায়াতের মধ্যে কে কেমন আসন পেতে পারে। সেখানে বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং জামায়াত 50টার বেশি আসন পাবে না। আমি একটু আপনার অ্যাজাম্পশনটা জানতে চাই, মানে কে কেমন আসন পেতে পারে, কি মনে হচ্ছে শেষ মুহূর্তে এসে? দেখেন, আমি যেটা বলি, যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, ভোট আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। যদি এরকম নির্বাচন হয় তাহলে রেশিও যেভাবে বিএনপির সাথে জামাতের, বিএনপি আমার হিসাব মতো 270 থেকে 80 সিট পাবে। 270 থেকে 80, 270 থেকে 280 সিট পাবে বিএনপি, যদি ভোট সুস্থ হয়। আর যদি ভোট ইঞ্জিনিয়ারিং হয়, সে যেমনি ইচ্ছা অমনি করে নিতে পারবে। সেটা তো বুঝতেছি না, কারণ ভোট গুনতেই নাকি 3 দিন লাগবে। এটা আমি আমার জীবনেও শুনি নাই যে জাতীয় নির্বাচনের ভোট গুনতে 3 দিন লাগবে, বা তারও বেশি সময় লাগতে পারে। জি, কে বলছে? এটা প্রধান উপদেষ্টার সচিব বলছে, অথচ তার কিন্তু এই সময় বলার কথা না, কারণ এখন বলার কথা সিইসির। তারা না বলে এখনো সরকার তার নিজস্ব ক্ষমতা মিনিমাম ছাড়ে নাই। এখন সরকার কাছে ক্ষমতা কুক্ষিগত করে রেখে যেভাবে ইচ্ছে সেভাবে সে চেষ্টা করবে ভোটের ফলাফল জানাতে। এই জন্য বলছি আপনাদের মাধ্যমে প্রত্যেকে সজাগ থাকা উচিত। জি, অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার কাছে যাব। আপনার অ্যাজাম্পশনটাও একটু জানতে চাই, মানে কি মনে হচ্ছে শেষ পর্যন্ত এসে, এবং নির্বাচন সুষ্ঠু হবে কিনা আপনারা কি মনে করছেন, যেহেতু আর 2 দিন মাত্র আছে, সব মিলিয়ে আপনার মন্তব্য। প্রথমে এর আগে দুটো কোশ্চেন করেছিলেন যে নাহিদ ইসলাম 18 বছরের ঊর্ধ্বে যে সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা, বাধ্যতামূলক করার কথা বলেছে। এইটা আপনি যদি বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, ইসরায়েল, সিঙ্গাপুর, রাশিয়া, ইউক্রেন, তুরস্ক, নরওয়ে, ব্রাজিল, সুইজারল্যান্ড, গ্রিস, সব দেশেই কিন্তু 18 ঊর্ধ্ব ব্যক্তিদের বেসিক সামরিক যেই সুরক্ষার প্রশিক্ষণ সেটা নিশ্চিত করার জন্য তাদের বিশ্বব্যাপী তাল মিলিয়ে চলার জন্য করছেন আপনারা। আজকে যদি বাংলাদেশের এই 18 ঊর্ধ্ব জনগণ যদি এই ট্রেনিংটা থাকে, তাহলে কালকে কোনো পরাশক্তি আমাদেরকে আক্রমণ করলো, যে ভারতের কাছ থেকে যে আমরা মুক্তিযুদ্ধের সময় সহায়তা নিয়েছিলাম দেখে আজ পর্যন্ত তাদের দাসত্ব করতে হচ্ছে, সেটা হয়তো ভারতের করতে হবে। অঙ্গরাজ্য বানিয়ে ফেলতে চেয়েছে যারা, তাদের মতো আর বাংলাদেশ হবে না। বাংলাদেশ স্বনির্ভর হবে। এইটা একটা। নারীদের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। জামাতের বিষয়ে যেই কথাটা বলা হয়েছে, জামাত তদন্তের ভিত্তিতে ডিবি হেড বলেছে যে ওনার টুইটারটা হ্যাক হয়েছে, এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট অনুযায়ী মামলা হয়েছে। হাইকোর্ট থেকে যদিও মামলার আসামি জামিন নিয়েছে, সেটা তো অন্তর্বর্তীকালীন জামিন, সেটা এখনো মামলাটা বিচারাধীন আছে, সুতরাং এটা নিয়ে আমরা আর কোনো মন্তব্য করতে চাই না। তবে আমি স্পষ্ট করতে চাই যে নারীর অধিকার এবং মর্যাদা এবং সুরক্ষার প্রশ্নে আমরা কোনোভাবেই বিন্দু মাত্র ছাড় দিব না। যারা নারীকে অসম্মান করবে ফিজিক্যালি, ভার্বালি, কাউকে আমরা মাফ করব না। এরই পাশাপাশি সেইটার জন্য আমরা জনগণের কাছে দাবি করব যে কেউ যদি এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে, তাদেরকে একেবারে অ্যাক্টিভলি প্রটেস্ট করবেন এবং সেইটাকে তাদেরকে রুখে দিবেন। ক্ষমতা আপনাদের হাতেই। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, এর সাথে শেষ করছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।